This is Dr. Javin Miadad, MBBS, MS from Calcutta Medical College, consultant obstetrician and gynecologist. Today's topic is the ডায়াবেটিস রোগীদের মধ্যে জিআরটি এর প্রধান প্রধান ঝুঁকি কারণ চিহ্নিতকরণ high risk of GRT in diabetic patients. So at first we should know what is GRT. GRT বাংলায় বলি, জিআরটি হচ্ছে একটা হজমজনিত সমস্যা যেখানে পাকস্থলীর অ্যাসিড বা খাবার উল্টো পথে খাদ্যনালীতে উঠে আসে। এর ফলে বুকে জ্বালা, ঢেকুর, বুক ধড়ফড় বা গলায় টক স্বাদ আসতে পারে। এরা একটি দীর্ঘমেয়াদী হলে কিন্তু খাদ্যনালীর ক্ষতি হতে পারে। তো ফার্স্ট উই শুড নো ডায়াবেটিস এবং জিআরটির মধ্যে the relation between diabetes and GRT. ডায়াবেটিস হলে শরীরের রক্তে শর্করা পরিমাণ, ব্লাড সুগার অনেক বেড়ে যায়। এই হাই ব্লাড সুগার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে প্রভাব ফেলে। এর মধ্যে অন্ত্র এবং পাকস্থলী কার্যক্রম তার জন্য ব্যাহত হয়, ফলে জিআরটি হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। তো এখন যেটা দরকার যে হোয়াট ইজ দ্য হাই রিস্ক ফ্যাক্টরস অফ জিআরটি ইন ডায়াবেটিস পেশেন্ট। ফার্স্ট ওয়ান ইজ গ্যাস্ট্রোপ্যারোসিস। তো হোয়াট ইজ গ্যাস্ট্রোপ্যারোসিস? ডায়াবেটিসের কারণে পাকস্থলীর স্নায়ুগুলো খুব দুর্বল হয়ে যায়। এতে খাবার পাকস্থলীতে অনেক সময় ধরে থাকে এবং হজম দেরি হয়। এই অবস্থাকে আমরা বলি গ্যাস্ট্রোপ্যারোসিস। এর ফলে খাবার কি হয়, খাবারগুলো উপরে উঠে আসে, জিআরটি যে লক্ষণগুলো দেখা যায়। সেকেন্ড হচ্ছে হাই ব্লাড সুগার অ্যান্ড নার্ভ ড্যামেজ, তাকে আমরা বলি নিউরোপ্যাথি। ডায়াবেটিস যদি দীর্ঘদিন ধরে থাকে, এবার যদি ব্লাড সুগার যদি ঠিকঠাক কন্ট্রোল না থাকে, তাহলে কি হয়, এটা হচ্ছে বলা হয় অটোনমাস নার্ভাস সিস্টেম বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রে কিন্তু এটা কিন্তু এফেক্ট করে। অ্যাকচুয়ালি স্নায়ুগুলো কাজ কি, এই স্নায়ুগুলো পাকস্থলী এবং খাদ্যনালী যে বলা এলিএস মানে কি লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার, এর কার্যকারিতার জন্য দায়ী। যদি ঠিকঠাক ভাবে সুগার কন্ট্রোল না হয়, তাহলে কিন্তু অটোনমাস নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করে। তাতে কি হয়, এলিএস অনেক দুর্বল হয়ে যায় এবং তারপরে কিন্তু অ্যাসিডটা উপরে উঠে আসে। সেকেন্ড যেটা হচ্ছে বলে ওবেসিটি, ওজন বেশি। ডায়াবেটিস রোগীদের মধ্যে অনেকেই দেখা যায় যে ওজন অনেক বেড়ে যায়। তাতে কি হয়, পেটের অতিরিক্ত চাপ খাদ্যনালীতে মানে অ্যাকচুয়ালি তার জন্য পেটের অতিরিক্ত চাপ খাদ্যনালীতে অ্যাসিড ঠেলে দেয়। ওই জন্য ওবেসিটি কিন্তু একটা বড় ফ্যাক্টর ফর জিআরটি ইন ডায়াবেটিস পেশেন্ট। অ্যান্ড থার্ড আসছে যে সাইড এফেক্টস অফ ভেরিয়াস মেডিসিন। ডায়াবেটিসের যারা রোগী তারা মেটফর্মিন এছাড়াও কিছু মেডিসিন যেমন অ্যান্টি হাইপারটেনসিভ, অ্যান্টি লিপিডেমিক কিছু মেডিসিন খেতে হয়। এগুলো খেলে কিন্তু সাইড এফেক্ট থাকে, যার জন্য জিআরটি হতে পারে। আর ফিফথ যেটা হচ্ছে বলে আমাদের যে বলা হয় যে লাইফস্টাইল। ফার্স্ট যেটা হচ্ছে এখন যে লাইফস্টাইল, মানে টাইম মতো না খাওয়া, বেশি স্পাইসি তেল, বেশি আপনার তেল স্পাইসি জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খাওয়া, রেড মিট খাওয়ার পরে আমরা সঙ্গে শুয়ে পড়ি, কোনো রকম বডি কিছু নেই, যাকে বলা সেডেন্টারি লাইফস্টাইল। তার জন্য কিন্তু যেমন আমাদের ক্ষেত্রে কিন্তু জিআরটি চান্স অনেক বেড়ে যায়। তাও অসময় কি হয়, খাওয়ার অ্যাকচুয়ালি একসঙ্গে বেশি করে যেমন খাওয়া উচিত নয়, কিন্তু আমরা যারা করে একসঙ্গে অনেক জাঙ্ক ফুড খেয়ে ফেলি, খেয়ে কিন্তু কোনো রকম নো এক্সারসাইজ, অলওয়েজ স্লিপি লাইফস্টাইল ইজ নট গুড ফর আস। অ্যান্ড সিক্স, অ্যালকোহল অ্যান্ড স্মোকিং। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আজকাল আমরা প্রায় সবাই কম বেশি স্মোকিং করি বা টোবাকো চিউইং, সেই সঙ্গে অ্যালকোহল অনেকে ইউজ করি। তো বিশেষ করে যারা ডায়াবেটিক পেশেন্ট অনেক সময় কিন্তু এগুলো স্মোকিং বা অ্যালকোহল ওরা কনজাম্পশন করেন, তার জন্য কিন্তু এলিএস যেটা বলছি যে লোয়ার স্ফিংটার তার উইকনেস হয়ে যায়, তার জন্য কিন্তু জিআরটি হতে পারে। তো যেটা দরকার যে, তো প্রথম দরকার যে জিআরটি এই কারণে আমাদের প্রথমে দরকার যে মানুষের মানে যে ডায়াবেটিস পেশেন্টের মধ্যে জিআরটি রোগটা হয়েছে তার ঠিকঠাক ডায়াগনোসিস, ঝুঁকিগুলো বোঝা, আর তার জন্য কি করণীয় সেটা দরকার। তো আমি শর্টে আসছি, বেশি লেন্দি করবো না, যে আমাদের কি করণীয়, হোয়াট ইজ দ্য সলিউশন অ্যান্ড হোয়াট উই ক্যান ডু। ফার্স্ট হচ্ছে যে সুগারটাকে কন্ট্রোল করতে হবে, ব্লাড সুগার শুড বি ইন কন্ট্রোল। তো সেটা তার সঙ্গে যেমন খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে, সেই সঙ্গে খুব ইম্পর্টেন্ট হচ্ছে সুগারের মেডিসিন টাইম মতো ঠিকঠাক খেতে হবে। সেটা আমার সাজেশন কোনো এন্ডোক্রিনোলজিস্টকে দেখানো বা মেডিসিন ফিজিশিয়ান পার্টিকুলার এন্ডোক্রিনোলজিস্টকে দেখানো, তার মেডিসিন ওয়াইজ ঠিকঠাকভাবে ওষুধ রেগুলার খাওয়া। খেলে হবে না, রেগুলার বেসিস ফলো আপ করতে হবে, কিছু বেসিক যেটা করতে হয় সেগুলো ফলো আপ করার জন্য সেগুলো করতে হবে। আর সেগুলো এই সমস্ত যেটা দরকার, একটা হচ্ছে ওয়েট কন্ট্রোল। তো ওবেসিটি নিয়ন্ত্রণ করতে হবে, তার জন্য হেলদি ডায়েট, এই সঙ্গে সঙ্গে হচ্ছে রেগুলার মানে ব্যায়াম, মানে এক্সারসাইজ দরকার। ওয়েট রিডাকশন, রেগুলার এক্সারসাইজ, হেলদি ডায়েট ইম্পর্টেন্ট। সেই সঙ্গে খাবার দাবার শুড অ্যাভয়েড জাঙ্ক ফুড, ফাস্ট ফুড অ্যাভয়েড করতে হবে, স্পাইসি খাবার, অয়েলি অ্যাভয়েড করতে হবে। একবারে প্রচুর করে খাবো না, কম কম করে আমাকে মানে শীঘ্র ইন্টারভ্যালে খেতে হবে। খাওয়ার পরে সমস্যা শোয়া যাবে না, খাওয়ার পরে একটু করে হাঁটতে হবে, হাঁটা করতে হবে, ঠিক আছে। এই সঙ্গে বেশি স্পাইসি অয়েলি খাবার, ক্যাফেইন, চকলেট, কোল্ড ড্রিঙ্কস, এগুলো কিন্তু অ্যাভয়েড করা দরকার, কারণ এগুলো খেলে কিন্তু জিআরটি বেড়ে যায়। আর সেই সঙ্গে কিছু মেডিসিন লাগে,
সেগুলো ফিজিশিয়ান বা আমরা প্রেসক্রাইব করি। কিছু পিপিআই অ্যান্টাসিড কিছু লাগে, সেগুলো কিন্তু দরকার পড়লে অবশ্যই খেতে হবে। তো লাস্টে আসি, কনক্লুশন আসছি। দেখুন, ডায়াবেটিস আর জিআরডি এটা কিন্তু একে অপরের সঙ্গে কিন্তু মানে লিঙ্কড। তো আমাদের প্রথমে দরকার যে আমাদের যারা বিশেষ করে জেনারেল পপুলেশনের জন্য, সেই সমস্ত বিশেষ করে ডায়াবেটিস পেশেন্টদের আমাদের প্রথমে বুঝতে হবে যে জিআরডি সেটা কতটা ঝুঁকিপূর্ণ। তার জন্য আমাদেরকে আগে থেকে কনসাস হতে হবে। সেই ওয়াইজ কিন্তু আমাদের চিকিৎসা করা খুব দরকার, যাতে আমরা টাইম মতো জিআরডি কে আমরা কন্ট্রোল করতে পারি। আর যদি বা জিআরডি হয়ে যায়, তার জন্য কিন্তু টাইমলি মেডিসিন ঠিকঠাকভাবে খেলে কিন্তু এটা কন্ট্রোল হবে, আমরা কিন্তু অনেকটাই সুস্থ থাকবো। তো লাস্টে বলি, যারা আমরা সুগারে বা ডায়াবেটিস পেশেন্ট, বা যারা বাড়িতে অনেকেই ফ্যামিলিতে ডায়াবেটিস আক্রান্ত আছেন, তো এগুলো একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, দরকার হলে আমাদের কাছে আসুন। হ্যাঁ, আমরা সেই সঙ্গে ডায়েটিশিয়ান আছেন, আমরা সেটা গাইড করতে পারবো। একটা রিকোয়েস্ট, আপনার দোকান থেকে মেডিসিন কিনে খাবেন না, বা মানে যারা হচ্ছে নন রেজিস্টার্ড প্র্যাকটিসের কাছে যাবেন না, কারণ সেক্ষেত্রে কিন্তু প্রচুর মেডিসিন এমন দেয়, বা হয়তো দোকান থেকে আপনার খেয়ে নেন, যেটা কিন্তু অনেক ক্ষতি করে, এরা কিন্তু জিআরডি বাড়িয়ে দেয়। লাস্টে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।